শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। এসডিজি লক্ষ্য পূরণ ও পরিবেশ সুরক্ষায় শিল্প খাতের বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করার তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বুধবার এফবিসিসি আয়োজিত সার্কুলার ইকোনমি বিষয়ক আলোচনায় উপদেষ্টা বলেন, শিল্প খাতে পুনর্ব্যবহারযোগ্য কাঁচামালের সরবরাহ বাড়াতে নতুন উদ্যোক্তাদের স্বাগত জানাবে সরকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজি অর্জন এবং পরিবেশ রক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শিল্প খাতের বর্জ্য। দেশে প্রতিদিন শিল্প ও নগরায়নের ফলে উৎপন্ন বিপুল পরিমাণ বর্জ্যের বেশিরভাগই পূর্ণ ব্যবহারযোগ্য হলেও অব্যবস্থাপনার কারণে যাচ্ছে অপচয়ে। অথচ এসব বর্জ্যকে রিসাইক্লিং বা পুনঃব্যবহারের মাধ্যমে তৈরি করা যেত নতুন পণ্য, যা একই সঙ্গে পরিবেশের ক্ষতি কমাবে আবার অর্থনীতিতেও যোগ করবে নতুন গতি। বুধবার এফবিসিসিআই আয়োজিত সার্কুলার ইকোনমি বিষয়ক আলোচনায় এসব কথা উঠে আসে। ব্যবসায়ীরা বলেন, সার্কুলার ইকোনমি বা পুনঃব্যবহার নির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতেরও এগিয়ে আসা জরুরি। failing in their duty and let them do it for the future of the country and the economy. ইউরোপিয়ান ইউনিয়ন 2027 সালের পরে তারা সাস্টেনেবল ইন্ডাস্ট্রি ছাড়া কোথাও থেকে প্রোডাক্ট কিনবে না। তো এই যে ব্যাপারটা, এখন উন্নত দেশে কিন্তু অলরেডি তারা এগুলো নিয়ে কাজ করছে। এসডিজি লক্ষ্য পূরণ ও পরিবেশ সুরক্ষায় শিল্প খাতের বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করার তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় সার্কুলার ইকোনমি এখন সময়ের দাবি। For Bangladesh, transitioning to a circular economy is not optional, it's a strategic necessity, it's a must. এ সময় পরিবেশ বান্ধব পণ্য উদ্ভাবনে আগ্রহী 10 স্টার্টআপ উদ্যোক্তার প্রতিজনকে 5 লাখ টাকা করে অর্থ সহযোগিতা দিয়েছে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার। উদ্যোক্তাদের হাতে চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এই প্রোডাক্টটা একাধারে 200 থেকে 300 স্কয়ার ফিটকে কভার করে। তো আপনারা 3 থেকে 4টা বাসা যদি এটা 1 মাসের জন্য পারচেজ করেন, দেন হচ্ছে আপনাদের বাসায় মশা আসবে না। মার্কেটে যাবে সে যেন একটা চয়েস নিতে পারে যে কোন প্রোডাক্টটা সে কিনবে, প্লাস্টিক এটা কিনবে নাকি ইকো ফ্রেন্ডলি কিনবে। এফবিসিসিআই জানায়, ইউএনডিপির সহযোগিতায় আগামী সেপ্টেম্বর থেকে নতুন উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। যাচাই বাছাই শেষে ডিসেম্বরে আরও উদ্যোক্তাকে অর্থায়ন করবে প্রতিষ্ঠানটি। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমে কর প্রদান করবে তাদের বিশেষ ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। গতকাল বাংলাদেশ ক্যাশলেস সামিট 2025-এ যোগ দিয়ে কথা বলেন তিনি। জানান, ক্যাশলেস সমাজ করতে সহযোগিতা করবে জাতীয় রাজস্ব বোর্ডের ফলে দেশে সহজ হবে কর কাঠামো। তবে ক্যাশলেস করতে গিয়ে আইহীন অর্থনীতিতে যেন পরিণত না হয় সে বিষয়ে খেয়াল রাখার পরামর্শ অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। বাংলাদেশের কাস্টমার ইলিটারেট। 2024 সালে দিনে 4,833 কোটি টাকার লেনদেন হয়েছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, যা বিশ্বের 8.61%। আর বিশ্বব্যাপী লেনদেনকৃত অ্যাকাউন্টের মধ্যে 11.36% বাংলাদেশি। সমাজের বিভিন্ন স্তরে ক্যাশের চাহিদা কমিয়ে আনতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে ক্যাশলেস সামিট 2025। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান জানান, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ডিজিটাল মাধ্যমে কর প্রদান করবে তাদের বিশেষ ছাড় দেওয়া হবে। ক্যাশলেস সমাজ গড়তে সহযোগিতা করবে জাতীয় রাজস্ব বোর্ড। ক্যাশলেস সোসাইটি করতে পারি, সবার আগে বেনিফিটেড হবে আমাদের রাষ্ট্রীয় কোষাগার। এখন যে পরিমাণ ট্যাক্স লিকেজ হয়, এই লিকেজটা পুরোপুরি বন্ধ হবে। সুতরাং রেভিনিউ বোর্ড অবশ্যই ট্রানজ্যাকশনকে ডিজিটাল করার জন্য অথবা আমরা ক্যাশলেস করার জন্য যত রকমের সহযোগিতা দরকার, এটা আমরা দিতে রাজি আছি। তবে ক্যাশলেস করতে গিয়ে যেন আইহীন অর্থনীতিতে পরিণত না হয় সে বিষয়ে খেয়াল রাখার পরামর্শ অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের। যারা এইবারে নির্বাচন করতে যাচ্ছেন তাদের ইস্তেহারের মধ্যে যেন এই ক্যাশলেস ইকোনমির ধারণাটাকে স্থাপন করতে পারি, এবং সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যদি একটা টাস্কফোর্স তৈরি হয়। তবে ক্যাশের চাহিদা দ্রুত বাড়তে থাকায় ক্যাশলেস সোসাইটি করতে বেগ পেতে হচ্ছে বলে জানান গভর্নর। প্রত্যেক বছর যদি 10% করে বাড়তে থাকে, এবং এটা গত বছরও বেড়েছে, 20 বছর আগেও বেড়েছে, ওই অ্যাবাউট 10%, তাহলে হোয়াট হ্যাভ ইউ অ্যাচিভড? বিল গেটস ফাউন্ডেশনের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে। মজলুক বলে একটা সিস্টেম আছে যেটা অনেক দেশে প্র্যাকটিস, টু ওপেন
সিস্টেম, এটাকে আমরা বাংলাদেশের হাতে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। কথাবার্তা হবে, সেপ্টেম্বর মাসে তারা আসছে। এছাড়া মোবাইল ব্যাংকিং নগদের জন্য বেসরকারি বিনিয়োগ খোঁজা হচ্ছে বলেও জানান তিনি। That we are going to privatize নগদ and bring new investors. আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যেই এটার বিজ্ঞাপনে চলে যাব। We want to take it out of পোস্ট অফিস, তো এটা চালানোর সক্ষমতা নাই। ব্যাংক ও ফাইন্যান্সিয়াল সার্ভারে সাইবার হামলায় সব ব্যাংক ও ব্রাঞ্চগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গভর্নর। মাইক্রো ক্রেডিট ইজ অলসো মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। প্রথমে ধন্যবাদ দেব। দর্শক, ক্যাশলেস সোসাইটি গড়ার যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এটা বেশ কয়েক বছর ধরে আসলে চেষ্টা চলছে, কিন্তু আসলে সম্পূর্ণভাবে ক্যাশলেস আসলে কি সম্ভব, নাকি লেস ক্যাশ অর্থাৎ ক্যাশের পরিমাণ কমিয়ে ধীরে ধীরে ক্যাশের পরিমাণ কমতে থাকবে এবং ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়তে থাকবে, অর্থাৎ ক্যাশলেস নাকি লেস ক্যাশ, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। জনাব মাহমুদ, আপনার কাছ থেকে যেটি জানতে চাইব যে আসলেই কি পরিপূর্ণভাবে ক্যাশলেস করা সম্ভব একটি অর্থনীতিতে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই ক্যাশলেস যে টার্মটা আপনার ইউজ করছেন, এটা বলতে অবশ্যই একদম আপনার মনে করেন কমপ্লিটলি ক্যাশলেস এটা মিন করা হয়নি, কারণ আপনি সেটা বাস্তবিকভাবে সম্ভব নয়। কারণ আপনি উন্নত দেশের কথাই যদি বলেন, যেমন আপনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার কথা বলেন, তো ওখানে দেখবেন যে ম্যাক্সিমাম ট্রানজেকশনই কিন্তু আপনার সিংহভাগ ট্রানজেকশন আপনার ডিজিটাল মাধ্যমে হচ্ছে বা প্লাস্টিক মানি দিয়ে হচ্ছে, কার্ডের মাধ্যমে। তার মানে একদম যে আপনার মনে করেন কোথাওই ক্যাশ ইউজ করে হচ্ছে না তা কিন্তু নয়। তবে আপনার মনে করেন কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্যাশলেস করা যাবে। যেমন আমরা জানি যে অনেক দিন থেকেই ইনকাম ট্যাক্সে একটা সেকশন আছে যে সার্টেন এক্সপেন্ডিচার, মানে কয়েকটা এক্সেপশন আছে, যেমন র ম্যাটেরিয়াল বা গভর্নমেন্ট পেমেন্ট, এগুলো ছাড়া একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি পেমেন্ট, যেটা আপনার 2.5 লাখ টাকার মতো একসময় ছিল, এর বেশি আপনার যদি ক্যাশে করা হয় তাহলে ওটা ইনকাম ট্যাক্সে ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার হিসাবে কনসিডার করা হবে। সো দেয়ার ওয়ার অ্যান্ড পানিটেটিভ প্রভিশন বা আপনার মনে করেন ম্যান্ডাটরি প্রভিশন টু কমপ্লাই, যে এটা আপনার হচ্ছে আপনার ব্যাংকিং চ্যানেলে করতে হবে। তো এরকম কিছু ইনিশিয়েটিভ থাকতে পারে, বাট একদম ক্যাশলেস তো আপনার করা যাবে না। তাহলে আপনি মনে করেন এই যে রাস্তার মোড়ে যে ভিক্ষা দেওয়া হয়, সেটাও কি ক্রেডিট কার্ড ইউজ করে দিতে হবে, বা সেটাও কি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে হবে? তো এটা ক্যাশলেস বলতে কমপ্লিটলি আপনার ক্যাশ ট্রানজেকশন সুইচ অফ করে দেওয়ার কথা বলেনি, বাট এখানে আপনার মেজরিটি পোর্শন কি বোঝানো হয়েছে। জি, কিন্তু ক্যাশলেস করার চেষ্টা চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে সরকারের যে পলিসি, বাংলাদেশ ব্যাংকের যেসব পলিসি, ধরুন আপনি ডিজিটাল ট্রানজ্যাকশন করতে যাবেন, কোনো একটি কেনাকাটা করতে যাবেন, আমরা অনেক সময় দেখি যে যখনই আপনি ডিজিটালি আপনি ক্যাশ পেমেন্ট করতে যান, সেক্ষেত্রে দেখা যায় কি এই ক্যাশ পেমেন্টের ক্ষেত্রে আসলে বিশেষ করে বিক্রেতারা অনেক বেশি কমফোর্টেবল ফিল করে, এবং তাদের একটি যুক্তি হচ্ছে তারা যখনই কার্ড দিয়ে কেউ পেমেন্ট করতে যাচ্ছে বা বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে যাচ্ছে, তখনই তারকে হয়তো 2% একটি খরচ তাকে দিতে হয়, যে কারণে আসলে তারা খুব বেশি আগ্রহী হয় না। এবং এটি কি আপনার কাছে একটি বাধা মনে হয় কিনা, মানে ক্যাশলেস করার জন্য ক্যাশ ট্রানজ্যাকশন ডিজিটাল ট্রানজ্যাকশনে যে ধরনের ইনসেন্টিভ দেওয়া দরকার তার বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি, এইটি কি আসলে ক্যাশলেস করার ক্ষেত্রে কোনো সহযোগী ভূমিকা পালন করবে? দেখুন, অবশ্যই এটার কিছু আপনার মনে করেন প্রভাব তো থাকি, বাট যে জিনিসটা হচ্ছে যে দেখুন, দুটো কারণে বা বেশ কয়েকটা কারণেই আপনার হচ্ছে এই ক্যাশ ট্রানজেকশনে আপনার গ্রহীতারা যেটা বিক্রেতা হতে পারে বা অন্য কোনোভাবে গ্রহীতা হতে পারে, তারা এনকারেজ ফিল করে। এর আপনার মনে করেন যেমন একটা চার্জেসের কথা বললেন, এটা তো একটা কারণই, বাট যখন আপনার অনেক বেশি আপনার ডিজিটাল ওয়েতে ট্রান্সফার বৃদ্ধি পাবে, তখন কিন্তু এই সব ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডিং যারা কোম্পানি বা ফ্যাসিলিটি প্রোভাইডার আছে, তাদের কিন্তু যখন ভলিউম বেড়ে যাবে তখন তারা রেটটাও কিন্তু অনেক কমাতে পারবে। তো কাজেই এটার একটা আপনার হচ্ছে ট্রেড অফের ইস্যু আছে।
যে আগে আপনার মনে করেন ট্রানজেকশন ভলিউম বাড়বে তারপরে কি আপনার রেট কমাবে, না আগে রেট কমাবে যেটা দিয়ে এনকারেজ করে বাড়াবে? তো এটা একটা হতে পারে। এখানে গভর্নমেন্ট হয়তো, যেমন এনবিআর এর চেয়ারম্যান মহোদয় একটু আগে যেটা বলল, রিপোর্টে দেখা গেল যে ক্যাশলেস ট্রানজেকশন বা ডিজিটাল মাধ্যমে ট্যাক্স পে করলে এখানে ট্যাক্স পেয়ারদের কিছু ইনসেন্টিভ দেওয়া হবে। তো এভাবে যদি আপনার মনে করেন ওখানেও কিছু ইনসেন্টিভের ব্যবস্থা নেয়, যে ডিজিটাল প্ল্যাটফর্মে যারা ফেসিলিটেট করবে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউম হওয়ার আগ পর্যন্ত তারা যদি কম রেটে এই সার্ভিসটা অফার করে, তাহলে তা গভর্নমেন্ট থেকে কিছু ইনসেন্টিভ তাদেরকে দেয়া হবে, প্রণোদনা দেয়া হবে, তাহলে হয়তো রেটটা কমাতে পারে। এটা একটা পয়েন্ট। সেকেন্ড আরেকটা পয়েন্ট হচ্ছে যে দেখেন, আমাদের দেশে এখনো কিন্তু শুধুমাত্র আপনার মনে করেন ক্যাশ ট্রানজেকশন না, ইভেন আনরেকর্ডেড ট্রানজেকশন হিউজ পরিমাণ হয়, যেটাকে আমরা একটা পোশাক দস্তুর কথায় আমরা বলি আনকনভেনশনাল ওয়েতে আপনার ট্রানজেকশন হয়, এবং সেটা একটা বড় দুর্নীতির কারণ হয় বা অ্যাকাউন্টেবিলিটির অন্তরায় হিসাবে যেটাকে কনসিডার করা হয়। তো কাজেই এখানে যদি আপনার মনে করেন ট্রানজেকশনটা যদি অফিসিয়াল চ্যানেলে বা বিশেষ করে যদি ক্যাশ লেস এনভায়রনমেন্টে ডিজিটাল মাধ্যমে করা যায়, তাহলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এবং গুড গভর্নেন্স সব দিকেই উন্নতি হবে। বাট এখানে আমার ছোট একটা কোশ্চেন আমার মাথায় আসলো, যে দেখেন একটু আগে যে এনবিআর এর আপনার ইনকাম ট্যাক্সের একটা সেকশনের কথা বলছিলাম, ওখানে বলা আছে যে যেমন আপনার মনে করেন নির্দিষ্ট পরিমাণ আপনার কাঁচামাল ক্রয়ে বা আপনার শপিং এ, এখানে আপনার মনে করেন হয়তো ব্যাংকিং চ্যানেল ছাড়া করা যাবে, এবং ওখানে আরো একটা পয়েন্ট বলা আছে যে গভর্নমেন্ট পেমেন্টও আপনার করা যাবে, আপনার ক্যাশে করা যাবে, বাট বাকিটা ডিজিটাল মাধ্যমে করা যাবে। তো গভর্নমেন্ট যদি ক্যাশলেস সোসাইটি করতে চায়, তাহলে তো একে আপনার প্রতিটা ডিপার্টমেন্টের অ্যালাইন হইতে হবে। এনবিআর এর তো খুব দ্রুত ওই সেকশনটা চেঞ্জ করতে হবে, যে ইভেন গভর্নমেন্ট পেমেন্টও তুমি হচ্ছে ক্যাশে পে করলে সেটা অ্যালাউড না। কারণ গভর্নমেন্ট একদিকে বলবে যে তুমি ক্যাশলেস ট্রানজেকশন করো, আবার নিজে যে টাকাটা নিবে ওই টাকাটা সে ক্যাশে নিবে, তাহলে একটা এখানে দ্বৈত নীতির ইস্যু আছে। তো ওটাও অ্যালাইন করতে হবে, এবং ওটা করবে বলে আমি আশাবাদী। কারণ হচ্ছে ওইটা যে কারণে তখন করা হয়েছিল, যে গভর্নমেন্ট পেমেন্টে তো ফলসিফিকেশন হয় না, ওই সেকশনটা ছিল মেইনলি ক্যাশলেস ট্রানজেকশনকে আপনার মনে করেন মোটিভেট করার জন্য না, ওটা হচ্ছে করেছিল যে খরচটার যেন আপনার যাচাই বাছা করা যায়, এজন্য করেছিল। তো কাজেই ওটাও অ্যালাইন করবে বলে আমি আশা করি। জি অবশ্যই, আপনি থাকুন আমাদের সাথে জনাব মাহমুদ হোসেন। আমরা একটু যেতে চাই রাজধানীর বনানীতে, সেখানে পলিসি রিসার্চ ইনস্টিটিউট কার্যালয়ে চলছে ম্যাক্রো ইকোনমিক অ্যানালাইসিস নিয়ে গোলটেবিল। সেখানে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেন। আমরা তার বক্তব্যে চলে যাচ্ছি। Country like Australia, they also did go to the same line. And I am now see the practical problem of now we have difficulties in bringing down the inflation. The practical practitioner will tell you that once inflation in a country like Bangladesh goes above 10%, it is extremely difficult to bring it down because inflation expectations are then built in. And inflation expectations are in the streets, and they do not want to, they do not think that Bangladesh Bank or any other institution is able to really bring down the inflation, because they don't have confidence, or they don't think that Bangladesh Bank or other institutions actually are credible enough to bring it down. But the type of restrictive monetary policy need to be introduced, I think it will be difficult. So that's the point I want to say. And later on, it took quite long time to introduce a restrictive monetary policy. And if you look at the policy interest rate, the real policy interest rate became positive only a couple of months ago. And it is too short a period to bring down the inflation. It takes about 12 months to have some kind of impact on inflation, and that is a statistical fact. So I think we are asking too much for monetary policy that it will bring the inflation rate down within a short period of time. So that is basically the second point I mentioned. The third point is this idea of overshooting of food prices. And in Bangladesh country, I'm quite familiar with the dynamics of food prices, because I did some research in the 1970s famine period when Bangladesh had a overshooting of food prices. Since then, food prices did not overshoot in a big way. My view is that our food market, basically the demand side and supply side,
inflationary expectations enter into the demand side and supply side, and then food markets become destabilized. So inflation leads to food price overshooting. It is not that food price did rise, that's why inflation did increase. The other way, that inflation led to inflation expectations that entered into the food market, demand and supply, and then made the market unstable and destabilized. And that is a common phenomenon, and it is expected that food markets are always very sensitive. And the demand supply curves, those of our academics, they know that the demand supply curves is very steep, and obviously any shock will shoot up the prices of food and like that. And there is also another dimension, that is hoarding of food items. And when the inflation rate goes above 20%, every household will hoard food grains, and you know that. And so that means it is extremely difficult to destabilize food markets. And unless you reduce inflation, you cannot destabilize food prices. And unless you destabilize food prices, it will be difficult to actually bring stability in the what is called the inflation sector. That's my second point. Third point, so that is basically my idea, that actually food markets will still will remain probably destabilized unless inflation expectations will come down. But inflation expectations will not come down soon, because monetary policy doesn't have adequate credibility at the moment, because it is basically still probably in Bangladesh context fiscal dominance, and monetary policy is being dictated what is required in the fiscal sector, fiscal sector, and there is a cooperation or coordination between monetary policy and fiscal policy. Still, my understanding is that it's still very difficult to come up with some kind of consensus with the Ministry of Finance, that which policy we should really follow on and how long we should follow the tight monetary policy. Again, the question about tight monetary policy still is a little tricky, because monetary policy index, that is basically real interest rate plus your real exchange rate, the sum of these two, I'm not sure how tight is this tight, and how long this tightness will remain, and how much tightness we have to continue, and how long. This is an uncertain area. So that's why the inflation front, I think there is concern, and we are looking forward to see that there is some kind of positive development, in the sense that inflation will come down. And said that the related issue is that unless the inflation rate comes down to the level of say 3 or 4%. দর্শক, আমরা ছিলাম রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গোলটেবিল বৈঠকে, সেখানে কথা বলছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেন। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। আমাদের সাথে আছেন জনাব মাহমুদ হোসেন, অর্থনীতি বিশ্লেষক। জনাব মাহমুদ, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের কথা শুনছিলাম। আসলে তিনি বিশেষ করে ইনফ্লেশন নিয়ে কথা বলছিলেন, এবং মনিটারি পলিসি, যে টাইটেনিং মনিটারি পলিসি চলছে, অর্থাৎ সংকোচনমূলক মুদ্রানীতি, সেই সংকোচনমূলক মুদ্রানীতির আসলে আরও কতদিন চলবে এই বিষয়ে তিনি খুব এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না যে আসলে কখন উদার মুদ্রানীতির দিকে যেতে পারবে বাংলাদেশ ব্যাংক। আপনার কাছে কি মনে হয় যে অর্থনীতি আসলে কবে এমন পরিস্থিতিতে যাবে যেখানে আসলে আমরা, বা ইনফ্লেশন কন্ট্রোলে আসবে, যখন অর্থনীতিকে আরেকটু খুলে দেওয়া যাবে, বিশেষ করে বেসরকারি বিনিয়োগ যাতে বাড়ে, ঋণ প্রবাহ যাতে বাড়ে, অর্থের সরবরাহ যাতে বাড়ে, সেই পরিস্থিতিতে যাওয়াটা আসলে কত সময় লাগতে পারে আমাদের? ধন্যবাদ আপনাকে। দেখুন, লাস্ট ইমিডিয়েট মুদ্রানীতি যখন করলো, তখন কিন্তু একটা কথা বলা হয়েছিল যে আপনার মুদ্রাস্ফীতি একটা কন্ট্রোলে চলে আসছে, বাংলাদেশ ব্যাংক এবার একটা মিশ্র মুদ্রানীতি দিবে, যেখানে কিছুটা ফ্লেক্সিবিলিটি আসবে, সংকোচনমূলক মুদ্রানীতি থেকে কিছুটা হলেও বের হয়ে আসবে। বাট আমরা দেখলাম কিন্তু আলটিমেটলি হচ্ছে আপনার সংকোচনমূলক মুদ্রানীতি রইল, এবং এর যৌক্তিকতাও আছে, কারণ দ্রব্যমূল্য এমন একটা অসহনীয় পর্যায়ে চলে গেছে, যেখানে আপনি দেখবেন যে কদিন আগে একটা ডেটা আসছে যে বাংলাদেশে প্রতি 4 জনের মধ্যে একজন অলরেডি দরিদ্র হয়ে গেছে। তার মানে পার্সেন্টেজে বললে শতকরা 28% মতো কিন্তু দরিদ্র হয়ে গেছে। এবং এর একমাত্র কারণ হচ্ছে, বা মেইন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর বললে, এটা কিন্তু আমাদের অসহনীয় মুদ্রাস্ফীতি।
এখন এরকম একটা অবস্থায় যেখানে অর্থনীতির বেশ কিছু ভালো সাইড আছে, যেমন রিজার্ভের পরিমাণ বাড়ছে, এটা আমাদের স্বীকার করতে হবে। আমাদের আপনার হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট এটা ইমপ্রুভ করছে, সেটাও আমাদের চিন্তা করতে হবে। আমাদেরকে আপনার বিদেশি শ্রমিক যারা আছে তারা হিউজ পরিমাণ টাকা পাঠাচ্ছে, বাট আমাদের ইম্পোর্ট কিন্তু আশঙ্কাজনকভাবে বিশেষ করে শিল্প পর্যায়ের কাঁচামাল ইম্পোর্ট যথেষ্ট পরিমাণ কমে গেছে, এবং প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট কিন্তু খুবই আশঙ্কাজনকভাবে তলানিতে আছে। এবং কর্মসংস্থানের দিক থেকে কিন্তু ম্যাক্রো ইকোনমি প্রচন্ড পরিমাণ সাফার করছে। মানুষের কিন্তু আপনার বেকারত্ব বেড়ে যাচ্ছে, বা নতুন করে যারা কর্মক্ষম জনগোষ্ঠী তৈরি হচ্ছে তাদেরকেও কিন্তু কোনো ওয়ার্ক দেয়া যাচ্ছে না, বা আপনার বিদেশি কোনো ইনভেস্টমেন্ট বলতে গেলে কিন্তু নাই। এবং এগুলোর অন্যতম কারণ কিন্তু এই রকম একটা ইন্টারিম গভর্নমেন্ট পিরিয়ডে আপনার কেউই কিন্তু বিদেশিরা ইনভেস্টমেন্ট কমিট করতে চাচ্ছেন না। ইভেন আমাদের প্রধান উপদেষ্টার যে পার্সোনাল একটা রিকগনিশন বা ব্র্যান্ডিং ওয়ার্ল্ড ওয়াইড আছে, সেটা দিয়েও কিন্তু এখানে ইমপ্রুভ করা যাচ্ছে না। কারণ হচ্ছে বিদেশিরা বা ইনভেস্টররা কিন্তু পলিসির একটা কন্টিনিউটি বা সার্টেনিটি চায়। গভর্নেন্স সেটা ভালো হোক বা মন্দ হোক, যে কোনো ইনভেস্টমেন্টের জন্য পলিসির সার্টেনিটি কিন্তু মোর ইম্পর্টেন্ট। তো কাজেই আপনার পলিটিক্যাল গভর্নমেন্টের গভর্নেন্স কিছুটা খারাপ হলেও, এই আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রচন্ড রকম ভালো হলেও পলিসি সার্টেনিটি না থাকলে, আপনার বিশেষ করে ইলেক্টেড গভর্নমেন্ট না থাকলে এখানে কিন্তু বিদেশি ইনভেস্টমেন্ট হবে করা যায় না। কাজেই অর্থনীতির এরকম একটা মিক্সড অবস্থায় এবং আনএমপ্লয়মেন্ট মুদ্রাস্ফীতির এরকম একটা বাজে অবস্থায় সংকোচনমূলক মুদ্রাস্ফীতি থেকে আপনার মনে করেন একটু আপনার ফ্লেক্সিবল মুদ্রাস্ফীতিতে যে খুব দ্রুত যেতে পারবে বলে আমার কাছে মনে হয় না। এখানে একটা পলিটিক্যাল চেঞ্জ ওভার একটা দরকার হবে, এবং সেটা না হওয়া পর্যন্ত এই অবস্থায় বোধহয় একদম পরিপূর্ণভাবে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে যে আপনার মনে করেন একটু অন্য কোনো মুদ্রানীতিতে যাবে, সেটা বোধহয় উচিত হবে না বলে আমার কাছে মনে হয়। কাজেই এক কথায় বলতে গেলে যতদিন না পর্যন্ত আমাদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসতেছে, যতদিন না পর্যন্ত আপনার মুদ্রাস্ফীতির একটা উন্নতি হচ্ছে, বিশেষ করে আপনার কনজিউমাবেল গুডসের বা আপনার ফুড গ্রেনের যতক্ষণ পর্যন্ত উন্নতি, যে দেখেন আমরা যে মুদ্রাস্ফীতিটা সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গুড সহ, এবং সেটা একটা আপনার মনে করেন অনেকটা আমি বলবো যে নন রিপ্রেজেন্টিং ফিগার হিসাবে, কারণ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হয়তো মুদ্রাস্ফীতি হচ্ছে 5%, বাট আপনার ফুড গ্রেনের ক্ষেত্রে হচ্ছে আপনার মনে করেন 15%। এখন যদি দুইটার সিমিলিয়ার কন্ট্রিবিউশন ধরি তাহলে কিন্তু আপনার রেটটা কিন্তু 10%, অথচ 10%টা কিন্তু পিপলের জন্য ম্যাটার করে না, ম্যাটার করে ওই যে ফুড গ্রেনের 15%। তো কাজেই এটা ফুড গ্রেনের আপনার মনে করেন যতদিন পর্যন্ত আপনার মুদ্রাস্ফীতি সহনীয় পর্যায়ে আসবে ততদিন পর্যন্ত বোধ হয় না যে সংকোচনমূলক মুদ্রা নীতি পরিহার করা উচিত হবে। জি, অবশ্যই সেটি আসলে বলছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, এবং আপনার যে ভাবনা অর্থনীতিবিদ হিসেবে বাংলাদেশ ব্যাংকও আসলে সেই ধরনের নিশ্চয়ই চিন্তা আছে। তবে আমরা আশা করব যে আসলে অর্থনীতি আরও বেশি সচল হবে, কারণ এই অর্থনীতি সচল না হলে আমরা আসলে আমাদের কর্মসংস্থান সুযোগ তৈরি হচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি দেখি পিপিআরসির গত 3 দিন আগে যেই তারা গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, এবং সেখানে বলেছে যে বাংলাদেশের দারিদ্রতা গত 3 বছরে 10% মতো বেড়ে গেছে এবং 28% পৌঁছেছে। এটি আসলে খুবই অ্যালার্মিং। এটি যাতে আর বাড়তে দেওয়া না যায় এবং দারিদ্র্যের হার যাতে মানুষের ক্রয় ক্ষমতা বাড়িয়ে সেই জায়গাটা থেকে কমিয়ে আনা যায়, সেই প্রচেষ্টায় নিশ্চয়ই নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, এরই সাথে সময় হচ্ছে বিরতির, ফিরছে একটু পর, সাথে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন বিজনেস আওয়ার। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। ইতিবাচক ধারায় লেনদেন চলছে এবং ডিএসসিএক্স ইন্ডেক্স 66 পয়েন্ট বেড়েছে, অর্থাৎ বড় ধরনের উত্থান হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এবং আমরা দেখতে পাচ্ছি ডিএসসিএক্স ইন্ডেক্সের অবস্থান এই মুহূর্তে 5509 পয়েন্ট, অর্থাৎ দীর্ঘদিন পরে 5500 পয়েন্ট অতিক্রম করলো ডিএসসিএক্স ইন্ডেক্স। ডিএসসি সরিয়া ইন্ডেক্সও বেড়েছে 17 পয়েন্ট,
DS30 অবস্থান 2151, বেড়েছে 35 পয়েন্টের বেশি। লেনদেন হয়েছে এখন পর্যন্ত প্রায় 800 কোটি টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 280টির দাম বেড়েছে, কমেছে 70টির এবং অপরিবর্তিত আছে 48টি কোম্পানির শেয়ারের দর। জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার। মার্কিন ডলার কেনা হচ্ছে 122 টাকায়, বিক্রি 123। ইউরো 135 টাকায় কিনে 140 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 155, বিক্রয় 162। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 31 টাকা, বিক্রয় 32। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কেনা হচ্ছে, বিক্রয় 1 টাকা 45 পয়সা। স্বর্ণের দরদাম যদি দেখি, কিছুটা বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেট স্বর্ণ এই মুহূর্তে 1,72,000 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম পড়ছে 1,64,800। 18 ক্যারেট 1,41,263 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,16,850 টাকায়। রূপার দরদাম যদি দেখি, 22 ক্যারেট রূপা প্রতি ভরি 2,811 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেট 2,683। 18 ক্যারেট দাম পড়ছে 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। এবারে বন্দর বাণিজ্যের খবর। চট্টগ্রাম বন্দরের রিয়ার থেকেই নিলামে বিক্রি করা আমদানিকৃত কাপড় ভর্তি 2টি কন্টেনার হদিস পাওয়া যাচ্ছে না, যার মধ্যে 1.5 কোটি টাকা মূল্যের কাপড় রয়েছে। বন্দরের মতো সংরক্ষিত এলাকা থেকে কন্টেনার গায়েব হওয়ার দেখা দিয়েছে নানা প্রশ্ন। বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দর জেটি থেকে মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। নয়ন বোরাজয়ের রিপোর্টের বিস্তারিত। চট্টগ্রাম কাস্টমসের নিলাম থেকে গত ফেব্রুয়ারিতে 85 লাখ টাকার প্রায় 27 টন ফেব্রিক্স কিনেন শাহ আমানত ট্রেডিং এর মালিক সেলিম রাজা। নিলামের আগে ইয়ার্ডে কন্টেনারে পণ্য পরিদর্শন করেন তিনি। এরপর পণ্য ডেলিভারি নিতে সব ধরনের শুল্ক কর ও বন্দরের চার্জ সহ 1 কোটি 7 লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু 26 ফেব্রুয়ারি ট্রাক নিয়ে বন্দরের সংশ্লিষ্ট ইয়ার্ডে গেলে দিনভর খোঁজাখুঁজি শেষে জানানো হয় কন্টেনারটি নেই। এ পর্যন্ত মনে করেন আমরা 3টা পত্র অলরেডি প্রেরণ করেছি, মানে না হলে আমাকে পণ্য দেওয়া হোক, আর নয়তো আমার টাকাটা সম্মতিউক্ত যা আমি জমা প্রদান করেছি এটা আমাকে ফেরত দেওয়া হোক। এই দিকে সম্প্রতি নিলামে বিক্রি করা 42 লাখ টাকার কাপড় সহ আরেকটি কন্টেনারের হদিস মিলছে না প্রায় 1 মাস ধরে। অ্যাসাইনমেন্ট লেটার দিল যে আগামীকাল আমি পণ্য ডেলিভারি নিব, কিন্তু আসেন। তারপরের দিন ট্রাক, যে কভার ভ্যান, যে মালগুলো নেওয়ার জন্য লেবার সব কিছু নিয়ে আমরা যথাসময়ে 10টায় উপস্থিত। যে কন্টেনার এখনও নামে নেই। বন্দর নিউজ হলো যে আপনারা অপেক্ষা করেন, আমরা নামাই দিচ্ছি। এই নামাইতে উদ্যোগতি নামতেছে কন্টেনার। বন্দরের সংরক্ষিত এলাকা থেকে স্বল্প সময়ের ব্যবধানে 40 ফুটের 2টি কন্টেনারের ডকুমেন্ট গায়েবের ঘটনায় শঙ্কিত কাস্টমস কর্তৃপক্ষ। আমরা যেটা ধারণা করছি যে এই কন্টেনারগুলো হয়তো অন্য কোথাও শিফট করা হয়েছে, যে লোকেশনে তখন ছিল আপাতত এই লোকেশনে নাই। তো এটা হয়তো খুঁজে পাওয়া যাবে এবং খুঁজে পাওয়া গেলে তো পণ্য বুঝাই দেওয়া হবে। আর ইনকেস যদি কোনো কারণে খুঁজে পাওয়া না যায়, তখন যেহেতু ওনারা বিট করেছেন, ওনারা টাকা জমা দিয়েছেন, আমরা বন্দরের কাছে জানতে চাইবো যে আসলেই পণ্যটা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। যদি না পাওয়া যায়, তাহলে যেহেতু যিনি বিট করেছেন তাকে আমরা পণ্য বুঝাই দিতে সক্ষম হচ্ছি না, তো আমরা তখন তাকে তিনি যে টাকাটা জমা দিয়েছেন এটা রিফান্ডের আমাদের যে প্রসিডিউর আছে ওই প্রসিডিউরে আমরা রিফান্ডের ব্যবস্থা করব। সংরক্ষিত এলাকা থেকে কন্টেনার গায়েব হওয়ার পর আবারও প্রশ্ন উঠছে বন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে। চট্টগ্রাম বন্দরের এটি 4 নম্বর জেটি। আরও কয়েকটি জেটি রয়েছে চট্টগ্রাম বন্দরে। সব জেটিতে যেন নিরাপত্তায় ঘেরা। এই নিরাপত্তার মধ্যেও কিভাবে কন্টেনার গায়েব হচ্ছে তা নিয়ে রয়েছে নানা জটিলতা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে খুঁজে দেখছে তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রাম বন্দরের কন্টেনার গায়েবের এই ঘটনা নিশ্চয়ই খুবই শঙ্কার একটি বিষয়, এবং এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহফুজুল হক শাহ। তিনি নিজেও একজন বন্দর ব্যবহারকারী। জনাব মাহফুজ, এই ধরনের ঘটনা কি চট্টগ্রাম বন্দরে এর আগে কখনো ঘটেছে কি না, এবং যদি ঘটে না থাকে তাহলে কিভাবে এই ধরনের একটি ঘটনা ঘটলো? একটি কন্টেনার যেখানে থাকার কথা সেখানে যদি না থাকে, যদি বন্দরের ভেতরেও থাকে, সেটারও তো একটি হিসেব থাকা উচিত যে আসলে কোথায় আছে। আর যদি এখান থেকে বের হয়ে যায়, আসলে বের হয়ে যাওয়া কি সম্ভব কিনা, মানে বন্দর থেকে কন্টেনার বের করে নিয়ে যাওয়া কোনো ধরনের হিসেব ছাড়া, এটি কি সম্ভব?
আপনাকে ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এই কন্টেনার গায়েব হয়ে যাওয়া, কন্টেনার মিসিং, এরকম ঘটনা কিন্তু অতীতেও বেশ কয়েকবার ঘটেছে। একদম যে ঘটনায় সেটা না, কিন্তু বেশ কয়েক বছর থেকে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার যে বিষয়টা আছে সেটা অনেক উন্নতি হয়েছে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেটাকে উন্নয়নের অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং অলরেডি আমরা এই নিরাপত্তার যে ইস্যুটা আছে সেটা নিয়ে ছোটোখাটো কিছু অভিযোগ ছাড়া বড় ধরনের কোনো অভিযোগ আমরা রিসেন্টলি পাইনি বা শুনিও। বাট এই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে গত ফেব্রুয়ারিতে, আজকে হচ্ছে অগাস্ট মাস, তাহলে প্রায় 4-5 মাস আগে এই পণ্যগুলো বন্দরেই ছিল এবং এটা নিলামযোগ্য পণ্য এবং নিলামে এসছে এবং আমাদের নিলামে যারা বিড করেছেন ওনারা পেয়েছে। এখন যে বিষয়টা যখন ডেলিভারির কথা এসছে তখন গিয়ে সেই পণ্যটা সঠিক জায়গায় পায়নি। আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের কন্টেনার রাখার ক্ষেত্রে এটা স্থান সংকুলনের বিষয়টা সবসময় আমরা আলোচনা করে থাকি, অনেক সময় কনজেশন হয়ে থাকে। যেভাবে চট্টগ্রাম বন্দরের কন্টেনারগুলি সংরক্ষণ করা হয় সেগুলি আরো উন্নতি করা দরকার আছে। আমি এখনো বিশ্বাস করি এই কন্টেনারগুলো হয়তো মিসপ্লেস হয়ে যেতে পারে এবং সেটা কোনো জায়গায় আছে চট্টগ্রাম বন্দরে, কিন্তু চট্টগ্রাম বন্দরে যেই অবস্থার মধ্যে কন্টেনারগুলি রাখা হয় সেখানে এটা মিসিং হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সাথে সাথে বন্দরের অভ্যন্তরে মিসিং হওয়া সেটা এক জিনিস, আর বন্দর থেকে বের হয়ে যাওয়া সেটা আরেক জিনিস। এখন বন্দর কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কন্টেনারগুলো খুঁজে বের করার জন্য। আমরা যেটা বলতে চাচ্ছি এই জায়গায়, বিশেষ করে যে নিলামযোগ্য যে কন্টেনারগুলি আছে সেগুলি নিয়েও কিন্তু আমাদের অনেক দিন থেকে আমরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আসছি। কাস্টম সঠিক সময়ে নিলাম করে না, যদিও বা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তালিকা সঠিক সময়ে দেওয়া হয়, যেহেতু যে কোনো আমদানিকারক যে কোনো নিলামযোগ্য পণ্য 30 দিনের মধ্যে যদি সেটা আমদানিকৃত পণ্য 30 দিনের মধ্যে যদি সেটা গ্রহণ না করে তাহলে এটা অটোমেটিক নিলামে চলে যায়। কিন্তু আমরা কি দেখছি, 8-10 বছর আগের পণ্য পর্যন্ত নিলামের জন্য তৈরি হয়ে আছে, আমরা কাস্টম কিন্তু এখন নিলাম করতে পারে না। তো সুতরাং এই অব্যবস্থাগুলি থেকে বেরিয়ে আসার জন্য আমরা মনে করি কাস্টমস এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে একটা সমন্বয়ের প্রয়োজন আছে। এই সমন্বয়হীনতা কারণেই কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলি ঘটছে বলে আমরা মনে করছি। আর চট্টগ্রাম কাস্টমস হাউসে যে কাজগুলি হচ্ছে সেখানে নিলাম শাখাটা একটা শাখা, সেই নিলাম শাখাটাকে আমার মনে হয় এটা অনাথ বাচ্চার মতো একটা শাখা, সেখানে খুব যোগ্য কোনো অফিসার দেওয়া হয় না। সঠিক সময় নিলাম করার জন্য যে প্রসিডিউর আছে সেগুলি কি পালন করতে অনেক সময় লেগে যায়। আমরা এনবিআরের প্রতি অনুরোধ রাখবো নিলামযোগ্য যে পণ্যগুলি আছে সেগুলি কি সঠিক সময়ে যেন নিলামের যে প্রক্রিয়াগুলি সম্পন্ন করা, সাথে সাথে নিলামযোগ্য যে পণ্যগুলি আছে সেগুলি একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাখার জন্য স্থান নির্ধারণ করে রেখেছে। কিন্তু নিলামযোগ্য পণ্য এত বেশি হয়ে গেছে, কোনো সময় আমরা 10,000 কন্টেনার পর্যন্ত শুনি, এতটুকু হওয়ার কথা না। যেহেতু 30 দিনের মধ্যে পণ্যগুলিকে আপনাকে নিলামে যেতে বাধ্য, এটা আইনে আছে। সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ যদি নিলামটা যদি সঠিক সময়ে আপনার প্রক্রিয়াটা সম্পন্ন করে এবং সাথে সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে নিরবিচ্ছিন্নভাবে সমন্বয় করে যদি কাজগুলি করে তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। আর আপনি যেই নিরাপত্তার কথা যেটা বলছেন, নিরাপত্তার বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বন্দর একটা আন্তর্জাতিক সমুদ্র বন্দর, এই ধরনের নিউজ যদি বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে তখন কিন্তু চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আমাদের দেশেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এবং চট্টগ্রাম বন্দরের যে নিরাপত্তা ইস্যুটা নিয়ে দীর্ঘদিন থেকে অনেক ধরনের উপদেশ আমরা ইউএস আইএসপিএস কোর্ট থেকে শুরু করে বিভিন্ন নিয়ম কানুন পালন করার জন্য অনেক বিশেষজ্ঞরা এসেছেন, হয়তো এই বিষয়টা আবার আগে চলে আসবে এবং চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে একটা ঝুঁকিপূর্ণ বন্দর হিসেবে বিবেচিত হতে পারে। জি, অবশ্যই নিশ্চয়ই এই নিরাপত্তার জায়গাটাতে বন্দর কর্তৃপক্ষ আরো বেশি নজর দেবে সেটা আশা করছি। জনাব মাহফুজুল হক সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, এরই সাথে সময় হয়েছে আরো একটি বিরতির, ফিরবো একটু পর, সাথে থাকুন। বিশেষ আওয়ারে স্বাগত জানাচ্ছি আরো একবার। দেশে দারিদ্র্যের হার গত 3 বছরে বেশ খানিকটা বেড়েছে। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির নতুন এক সমীক্ষায় দেখা গেছে দারিদ্র্যের হার বেড়ে 27.93% দাঁড়িয়েছে, যেটি আসলে
গত 3 দিন আগে পিপিআরসি প্রতিবেদন প্রকাশ করে। আসলেই সাধারণ মানুষের কি অবস্থা, সেই যে মানুষগুলো আসলে দারিদ্র্যসীমার নিচে নেমেছে তারা কিভাবে জীবনযাপন করছে, তাদের কিছুটা গল্প আমরা দেখতে চাই, শুনতে চাই। আমাদের সহকর্মী মরিয়ম আজিজ মরিন তিনি আছেন করাইল বস্তিতে, তার কাছ থেকে আমরা জেনে নেব। মরিন, আপনি তো এখন যেখানে আছেন সেখানকার মানুষজন আসলে কিভাবে তাদের দিন যাপন করছে, এই মূল্যস্ফীতির যে ঊর্ধ্বমুখী অবস্থা, তাদের আয় কমেছে, তাদের পরিস্থিতি একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ শাহাদাত। আমি করাইল বস্তিতে আছি। আসার পর থেকেই আসলে এখানকার যারা বসবাসরত মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের আসলে জীবনযাপনের গল্প জানছিলাম। এবং একটু আগেই আসলে বৃষ্টি শুরু হয়, সেই বৃষ্টির কারণে আমাদের আশ্রয় নিতে হয়েছে একটি চায়ের দোকানে। সেই চায়ের দোকানেও আসলে জানতে পারছিলাম যে আসলে চা বিক্রেতা যিনি আছেন তার জীবনযাপন কেমন চলছে। আপনাকে যদি একটু বলতে চাই যে গত 3 বছরে কিন্তু দারিদ্রতার হার বেড়েছে অনেকটাই এবং রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি, বিভিন্ন ধরনের কারণে আসলে দারিদ্রতা বেড়েছে এবং মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে প্রায় নিত্যপণ্যের বাজার। আপনাকে যদি একটু কথা বলি, মামার সাথে একটু জানতে চাই আপনার কাছে আসলে আপনার যে জীবনযাপন এবং কেমন বেচা বিক্রি হচ্ছে আপনার, এবং আপনার যে পারিবারিক জীবনযাপন সেটাও আসলে কেমন করে চালাচ্ছেন একটু যদি। আসলে আমরা গরিব মানুষ, সংসার চালাতে হয়, এখন খুব হিবিজিবি বর্তমানে যা দেখা যাচ্ছে। দোকানেও বেচা কিনা কম, বা আমরা যদি 400-300 টাকা ইনকাম করি, ধরেন সব বাজার বিক্রির দাম, সব জিনিসপত্রের দাম বাইরে গেছে। চাউল কিনতে গেলে 70-80 টাকা লাগে নর্মালি, 1 কেজি মাছও কিনে খেতে পারি না। এরকম মনে করেন যে সব দিকেই সব মিলাই আমরা আমগরে চলার মতো, আমগরে সাধারণ মানুষ যারা আমরা, আমগরে চলার মতো খুব একটু কষ্টকর হয়ে গেছে আসলে। এখন মনে করেন 500 টাকা ইনকাম করলে 500 টাকা দাম করে নর্মালি বাজারে করতে পারি না। 1 কেজি মাংস কিনে খেতে পারি না, যেমন নর্মাল 1 কেজি মাছ কিনতে গেলেও 300 টাকা লাগে। যেমন এরকম কষ্টের ভিতরেই আছি আর কি। আমরা জানছিলাম আসলে একজন মানুষের জীবনযাপন কেমন যাচ্ছে, যেখানে আসলে নিত্যপণ্যের ডাল ভাতটাই আসলে যোগান দেওয়া খুবই কঠিন হয়ে গেছে, সেখানে আসলে মাছ মাংস বিলাসিতার পর্যায়ে চলে গেছে। এখান থেকে ছিল সর্বশেষ শাহাদাত। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। মরিন, আপনাকে ধন্যবাদ। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। সাতক্ষীরায় আইলের ধারে সবজি চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দিন দিন বাড়ছে চাষের পরিধি, পুরোটাই বিষমুক্ত হওয়ায় দেশব্যাপী এর চাহিদাও রয়েছে। এবছর শুধু সদর উপজেলায় উৎপাদিত সবজি থেকে 14 থেকে 15 কোটি টাকা বাজারজাত হবে বলছে কৃষি বিভাগ। মনিরুল ইসলাম মনিরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুম আসলে সাতক্ষীরার নিম্নাঞ্চল 6 থেকে 7 মাস জলামগ্ন থাকে। চারিদিকে পানি থাকায় কৃষকরা মাছের ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। সাতক্ষীরা সদর উপজেলার মাছের ঘেরের যেদিকেই চোখ যাবে আইলের ধারে সারি সারি ঝুলছে করলা, চিচিঙ্গা, শশা, লাউ, বরবটি, তরমুজ, মিঠা কুমড়া সহ বিভিন্ন ধরনের সবজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এসব বিষমুক্ত সবজি চাষ করে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ করি, যেমন ঢাড়স, বরবটি, উচ্ছে, শসা, তরমুজ। কৃষকরা মৎস্য চাষের দিকে ঝুঁকে যাচ্ছে এবং মৎস্য চাষের ফলে যে ঘেরের ভেড়িগুলা ফেলত থাকে, পতিত থাকে, এই ঘেরের ভেড়িতে সবজি চাষ করে কৃষকরা লাভবান। সাতক্ষীরা সদর উপজেলায় এ বছর অতি বৃষ্টির কারণে চলতি মৌসুমে 320 হেক্টর জমিতে সবজির চাষাবাদ হয়েছে। উৎপাদিত এসব সবজি জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলা শহরে। আমরা এখান থেকে খুচরা কিনে ঢাকা, কারণ বাজার, মিরপুরে পাঠাই। চাষিরা বছর মোটামুটি ভালোই দাম পাচ্ছে, তাদের মোটামুটি পোষাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে শুধু সদর উপজেলায় এবার 4830 মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলাতে এবছর 320 হেক্টর জমিতে ঘেরের আইলে সবজি চাষ হয়েছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা আছে 4830 মেট্রিক টন। আমরা আশা করছি যে এবছর কৃষকরা এই সবজি বিক্রি করে প্রায় 14 থেকে 15 কোটি টাকা ইনকাম করতে সক্ষম হবে। আমরা কৃষি বিভাগ আমাদের কৃষকদেরকে প্রযুক্তি এবং পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। বর্ষা মৌসুমে মৎস্য চাষের পাশাপাশি একই জমিতে একাধিক ফসল উৎপাদন হওয়ায় সাতক্ষীরায় সবজি চাষের নতুন বিপ্লব শুরু হয়েছে।
ডেস্ক রিপোর্ট নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে কম্পিউটার চিপ নির্মাতা এনভিডিয়ার আয় বেড়েছে 56%। বছরের দ্বিতীয় প্রান্তিকে $4,670 কোটি রাজস্ব আয় করেছে কোম্পানিটি। মেটা এবং চ্যাটজিপিটি নির্মাতা ওপেন এআই এর মতো বড় প্রযুক্তি সংস্থাগুলোর কাছ থেকে চিপের ব্যাপক চাহিদা এই সাফল্যের মূল কারণ। তবে যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্য যুদ্ধের মাঝে পড়ে কিছুটা অস্বস্তিতে রয়েছে এনভিডিয়া। বিশেষ করে চীনের জন্য তৈরি H20 চিপ বিক্রি নিয়ে জটিলতা দেখা দিয়েছে, যদিও এনভিডিয়া এই প্রান্তিকে $5,400 কোটি আয়ের আশা করছে। ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তাদের শেয়ার দামে কিছুটা পতন দেখা গেছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।